করে দিচ্ছি, ঠিক আছে? 9টা তো বেজে গেছে। যারা আসবে তারা আসুক, আস্তে ধীরে আসুক, অসুবিধা নেই। যারা যারা এসছিস, যারা আসবে, আসে না? হ্যাঁ অমৃতা ঠিকই বলেছিস, হ্যাঁ এখানেও সমানে আসছে একই জিনিস, স্লো কানেকশন। আমি তো অনেকদিন আগে চুল কেটেছি রে বিশালাকে। গুড ইভিনিং, অল অফ ইউ আর ওয়েলকাম টু দিস লাইভ। অনেকদিন পরে এলাম আমি। সুচরিতা তুই দেখিসনি আমার চুল কাটা না এর আগে? আচ্ছা, আমি আর ওই অত লম্বা চুল আমার আর সহ্য হচ্ছিল না, আমি পারছিলাম না সামলাতে, তাই। আমার বেলাও সমানে দেখাচ্ছে তো, স্লো কানেকশন। থ্যাংক ইউ বিশা, আই এম অলসো ভেরি হ্যাপি টু কাম ব্যাক, টু মেক আ কাম ব্যাক। আচ্ছা, আমি আই থিঙ্ক আই শুড স্টার্ট। আমি শুরু করে দিই, ঠিক আছে? আচ্ছা, সবার আগে আমি একটা কথা বলছি যে লাস্ট কয়েক মাসে তো আমি আমাদের হানা টেলসেও প্রচুর সবার লাইভ হয়তো শুনিনি, রেকর্ডিং শুনেছি, লাইভও শুনেছি, আর বাকি অন্যান্য গ্রুপের লাইভও শুনেছি। সবখানে যারা লাইভার্সরা আছে তারা একটা কথা ভীষণ কমন পেয়েছি আমি, সেটা হচ্ছে যে আমরা যারা লাইভাররা আছি আমরা তো ওই অতি জাগতিক সোলসদের সম্বন্ধে কথা বলি। আচ্ছা, তো এই অতি জাগতিক সোলসদের সম্বন্ধে কথা বলি, অপ্রাকৃতিক এদের সম্বন্ধে বলা, এই সমস্ত এদের কথা বলি আমরা, এবং ওই জগৎ নিয়ে যে আমরা কথা বলি, তাদেরকে নিয়ে যে আমরা ডিসকাস করি, সেটা কিন্তু ওই জগতের যারা আছেন, যে সোলসরা আছেন তারা কিন্তু খুব একটা পছন্দ করেন না। এবং তাই জন্য অনেক লাইভারদের কিন্তু আমি শুনলাম এক্সপিরিয়েন্স হয়েছে যে তারা ডিস্টার্ব ফিল করেছে, মানে তাদেরকে ডিস্টার্ব করা হয়েছে বাই ওই অতিজাগতিক মানুষরা, মানুষ বলো সোল বলো, সোল, তারা এসে বিরক্ত করেছে। এবং প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিয়েছি যে তাদেরকে নিয়ে যে আমরা এই এত কথা বলি, এই যে প্রোগ্রামসগুলো করি, সেটা কিন্তু ওরা পছন্দ করে না। তা আমি এক ভদ্রলোকের লাইভে গেছিলাম, শুনেছি তার লাইভ একদিন রেকর্ডিং। সেখানে দেখলাম উনি কি করছেন, সেশন শুরু করার আগে উনি নিজেকে এবং ওনার শ্রোতাদের সবাইকে নিয়ে একটা সুরক্ষা বলয় মতো তৈরি করছে, টু সেফগার্ড দ্য লিসনার্স এবং যে লাইভার সেও। তো সেটা উনি করছেন একটা প্রার্থনার মাধ্যমে। উনি ওনার যে যাকে উনি বিশ্বাস করেন তাকে নিয়ে উনি সেটা করেন। তা আমি এই জিনিসটা দেখে আমি ভাবলাম, কেন আমরা হানা টেলসেও সেটা করি না? আমরাও তো করতে পারি হানা টেলসে। আমাদের সব লাইভার্স যারা আছেন তাদেরকে নিয়ে, তাদেরকে এবং শ্রোতাদের নিয়ে, সবাইকে নিয়ে যদি আমরা একটা সুরক্ষা বলয় তৈরি করি, তাহলে সেই সুরক্ষা বলয়ের মধ্যে থাকলে পরে আমরা সবাই সেফ থাকবো এবং আমরা সেফলি ওদের সম্বন্ধে কথা বলতে পারি। তারাও বিরক্ত হবে না এবং আমাদেরকে বিরক্ত করারও কোনো ওদের চান্স থাকবে না। তো সেইটা শুনে আমি মনে করলাম যে আজকের থেকে আমি হাই মৌসুমি, আজকে থেকে আমি একটা প্রার্থনা, ছোট 2 লাইনের প্রার্থনা আমি করব, যাতে আমরা সবাই সুরক্ষিত থাকি শোনার সময়ও এবং বলার সময়ও। হ্যাঁ, তো আমি প্রার্থনাটা করছি। তোমরা যারা আছো তারা সবাই নিজেদের যাকে তোমরা মানো, যাকে তোমরা বিশ্বাস করো, তার সম্বন্ধে তোমরা মনে মনে ভাবো। আর আমি প্রার্থনাটা আমি করে দিচ্ছি সবার জন্য, ঠিক আছে? সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে অরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। असदो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतं गमय शान्ति शान्ति ओम शान्ति ओम शान्ति ओम।
আচ্ছা, এবার নিশ্চিন্তে সেশন শুরু করি, ঠিক আছে? গরম লাগছে, ভীষণ গরম লাগছে, কি করি বলতো? ভীষণ গরম। এখানে বম্বেতে যখন ছিলাম তখন গরম একরকম ছিল, এখানে এসে যেন মানে আরো দমটা বন্ধ হয়ে আসছে। যাকে আজকে আমি সেশন শুরু করছি, ঠিক আছে? ছোট দুটো গল্প বলছি আজকে। আজকে আমি বেশি বলতে পারছি না, কারণ বসা আমার একটু প্রবলেম হচ্ছে, বেশিক্ষণ বসতে পারি না তাই। তো ফার্স্ট ইনসিডেন্টটা লখনৌতে হয়েছিল। লখনৌতে একটা ফ্যামিলি ছিল, যেখানে ভদ্রলোক ছিলেন ইন্ডিয়ান, মিস্টার সাক্সেনা, এবং তার ওয়াইফ, উনি ব্রিটিশার ছিলেন। আচ্ছা, তার আগে আমি বলে নিই যে আমি কমেন্টসগুলো পরে বলছি। হ্যাঁ, কমেন্টসগুলো আমি একটু সরিয়ে দিই। আচ্ছা, তো ছিল যে মিস্টার সাক্সেনার ওয়াইফ ছিলেন ব্রিটিশার। তো ওনাদের দুটো মেয়ে ছিল, দুই মেয়ে ছিল ওদের। একটার বয়স তখন 2 বছর, আর একটার বয়স 3 বছর, এরকম বয়স ছিল ওদের, 1 বছরের তফাৎ ছিল। তো ওরা একটা অ্যাপার্টমেন্টে নতুন ফ্ল্যাট কিনেছে। সেই ফ্ল্যাটে এসে ওরা বসবাস শুরু করেছে। এবার আমাদের ইন্ডিয়ান ফ্যামিলিতে কি হয়, আমাদের ইন্ডিয়ান ফ্যামিলিতে বেশিরভাগ আমরা বাচ্চাদেরকে সাথে নিয়ে শুই, বা একটা সার্টেন এজ অবধি ওদেরকে আমাদের সাথে রাখি, মা বাবার সাথে রাখি। কিন্তু যেহেতু এই ভদ্রমহিলা ব্রিটিশার ছিলেন, উনাদের ও দেশে তো ছোট বয়স থেকে বাচ্চাকে আলাদা শোয়ায়। তো এখানে উনিও সেই ছোট থেকে বাচ্চাগুলোকে আলাদা, ওদের ঘর একটা আলাদা রেখেছিলেন। ওরা 3 BHK জন্য নিয়েছিল, 3 BHK ছিল ফ্ল্যাটটা। তো একটা ঘরের মধ্যে বাচ্চা দুটোকে একসাথে শোয়াতেন, এবং তারা হাজব্যান্ড ওয়াইফ অন্য ঘরে শুতেন। এবার বাচ্চাতে তোমরা জানো যে বেবি মনিটর রাখে, বেবি মনিটর থাকে, যাতে ও বাচ্চাদের কোনো অসুবিধা হলে বা বাচ্চারা কান্নাকাটি করলে রাত্রিবেলা তার সেই আওয়াজটা যখন মা বাবা শুনতে পায়, তারা গিয়ে সেটা দেখে আসেন যে কি হলো, কি হয়নি, বা কি অসুবিধা হচ্ছে, এগুলো ওরা দেখে আসে। তো সেরকম বেবি মনিটর একটা পাশে রাখা ছিল ওদের মা বাবার খাটের পাশে, আর বাচ্চাগুলো তো পাশের ঘরে শুয়ে আছে। এবার একদিন কি হয়েছে, ওরা ওখানে শিফট করার দিন 7 পরে ঘটনাটা হয়েছে। ওরা শিফট করার পরে রাত্রিবেলা 7th কি 8th নাইটে আর কি, ভদ্রমহিলা শুনতে পাচ্ছেন যে বাচ্চাগুলো কথা বলছে। তখন রাত 1টা বাজে। এখন ওরা তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিত বাচ্চাদের, যেহেতু বাইরের দেশের এটা অনেকটা, এখানে উনি সেটাকেই ফলো করতেন। 7:30 8টার মধ্যে বাচ্চাগুলো ঘুমিয়ে পড়তো। একটা তো 3 বছর, একটা 2 বছর। 3 বছর এটা সবে স্কুল যাওয়া শুরু করেছে, প্রেপ স্কুলে যাচ্ছে। ছোটটা তো তখনও স্কুল টুল যাচ্ছে না। উনি শুনতে পাচ্ছেন যে বাচ্চাগুলো কথা বলছে। তখন রাত 1টা, উনি ফোনে দেখেন তখন রাত 1টা বাজে। ভাবছেন রাত 1টার সময় আমি তো ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, এবং ওরা যথেষ্ট গভীর ঘুমাচ্ছে, তাহলে এখন এরা উঠে পড়েছে, কথা বলছে, ব্যাপারটা কি? উনি ওনার হাজবেন্ডকে বললেন যে একটু দেখো না গিয়ে কি ব্যাপারটা হচ্ছে, ওদের আমি যেন শুনতে পাচ্ছি ওরা কথা বলছে। ওর হাজবেন্ড সারাদিনে কাজকর্ম করে এতই ক্লান্ত, করে ওই পাশে ফিরে আবার ঘুমিয়ে পড়েছে। তো ভদ্রমহিলা ভীষণ বিরক্ত হয়েছেন, বিরক্ত হয়ে নিজেই উঠেছেন। নিজেই উঠে উনি পাশের ঘরে গেছেন, গিয়ে দেখেন দুটো বাচ্চাকে দুটো খাটে, ছোট ছোট দুটো খাটে, তো আলাদা, একটা ছোটটা তো কটে ছিল আর বড়টা একটা আলাদা বিছানা করে রেখেছিলেন। দুজনেই খাটের মধ্যে নিজেদের খাটে উঠে বসে বাবু হয়ে দুজনে কথা বলছে। আর মাকে দেখে একটু ঘাবড়ে গেছে। মা বলছে কি ব্যাপার, এখন রাত 1টা বাজে, তোরা উঠে বসে কথা বলছিস, গল্প করছিস, হচ্ছেটা কি? বড়টাকে বলছেন কালকে তো স্কুল আছে, তো তুই এরকম উঠে বসে বনুকে ডেকেছিস, বনুকে ডেকে বনুর সাথেও তুই এরকম কথা বলে যাচ্ছিস, হচ্ছেটা কি? তখন ওরা দুটো বাচ্চা বলছে, একটা ওদের ঘরে একটা, এটা ইনসিডেন্টলি আমি বলতে ভুলে গেছি, এই ফ্ল্যাটটা ছিল 3 তলার উপরে, ঠিক আছে? 3 তলার উপরে ফ্ল্যাটটা ছিল, এবং ওই একই ফ্লোরের মধ্যে আরো 3টে ফ্ল্যাট ছিল। এদের যে বাচ্চাদের ঘরটার সাইডে একটা বড় জানলা ছিল। সে জানলার দিকে আঙুল দেখিয়ে বলছে বাচ্চাগুলো যে ওর সাথে কথা বলছি, ওর সাথে কথা বলছি। তো ভদ্রমহিলা তাকিয়ে দেখেন কিছু তো নেই। তাহলে কার সাথে কথা বলছি? কি নাকি ঘুমের মধ্যে কি দেখেছো না দেখেছো, তোমরা চুপচাপ শুয়ে পড়ো, আমি কিন্তু আর আওয়াজ যেন শুনতে না পাই, তোমরা কোনো রকম আওয়াজ যেন না করো।
বাচ্চাগুলো আবার শুয়ে পড়েছে, দেখেছে, উনি ভালো করে দেখে গেলেন যে ঠিক মতো শুয়েছে কিনা, সে উনি চলে গেছে। তো সেই রাত্রিটা কাটলো। পরের দিন সকালে উনি জিজ্ঞাসা করছেন, তোমরা কার সাথে কথা বলছিলে, কি কথা বলছিলে? তখন বড় মেয়েটা বলছে, ওই তো জানলার দাঁড়িয়ে একটা দিদি ছিল, সে দিদি আমাদের সাথে গল্প করছিল। কি উল্টো পাল্টা কথা বলছে, ঘুমের মধ্যে কি দেখেছো না দেখেছো, তুমি বনুকেও তুলে ফেলেছো। তখন বাচ্চাটা 2 বছরের বাচ্চা, তো আদো আদো কথা বলছে। ও বোঝাতে চেষ্টা করছে যে দিদি ওকে ডাকেনি, ওই জানলার মেয়েটা ওকে ডেকেছে। ভদ্রমহিলা অত গা করেনি। পরের রাত্রিটা এমনি গেল, কিছু না। তারপরের রাত্রিটা আবার উনি ওরকম মনিটরে শুনতে পাচ্ছেন যে বাচ্চাগুলো কথা বলছে, ওই অড টাইমে, 12:30, 1টা এরকম একটা টাইমে। তো উনি তখন বলেছেন হাজবেন্ডকে, আসো না, আমি তো সেদিন দেখে এলাম, তুমি গিয়ে একটু ধমকে এসো তো, যে এরকম অসময়ে এরা উঠে গল্প করছে, এটা হচ্ছেটা কি? তখন উনি সেদিন রাত্রিবেলা উনি গেছেন, গিয়ে উনিও একই জিনিস দেখেন যে দুজনেই খাটের মধ্যে বাবু হয়ে বসে গল্প করছে। এবং বাবাকে দেখে, বাবাকে খুব একটা ভয় পেত না, মাকেই ভয় পেত। বাবাকে দেখে বলছে, বাবা বাবা ওই দেখো, ওই দিদিটাকে দেখো, জানলার দিকে আঙুল দিকে দেখাচ্ছে, ওই দিদিটাকে দেখো, ওই দিদিটা কি সুন্দর আমাদের সাথে গল্প করছে। ওর বাবা তাকিয়ে দেখে কোথাও তো কিচ্ছু নেই। তাহলে তোমরা কি শুরু করেছো বলো তো? কে না কে দিদি নাকি কি দেখো তোমরা, রোজ একই স্বপ্ন কি করে একটা মানুষ দেখে? কখনো একই স্বপ্ন দেখতে পারে না। তোমরা নিশ্চয়ই স্বপ্ন দেখছো, কিংবা মিথ্যা কথা বলছো, কেউ না কেউ নেই, তোমরা দুজনেই ঘুম ভেঙে গেছে তোমাদের, তোমরা উঠে বসে গল্প করছো। শিগগির শুয়ে পড়ো, নাহলে আমি মাকে ডেকে দেবো। তো ওরা তাড়াতাড়ি শুয়ে পড়েছে, আর কিছু বলেনি। তারপরে রাত্রিবেলাও ঠিক ওই রকমই সময়, 1:30, 1টা নাগাদ ভদ্রমহিলা কি করেছেন, কিছু আওয়াজ পেয়েছেন, কথা বলার আওয়াজ না, মানে আওয়াজে বুঝতে পারছেন যে কিছু একটা অ্যাক্টিভিটি হচ্ছে ঘরটার মধ্যে। তো উনি কি করেছেন, উনার হাজবেন্ড কাউকে ডাকেননি, চুপচাপ উঠে আস্তে আস্তে পা টিপে টিপে উনি আস্তে করে গিয়ে বাচ্চাদের ঘরের দরজাটা খুলেছেন। প্রথমে খুলে উকি মেরে দেখেছেন যে বাচ্চা দুটো কিন্তু এবারে সেই দিনে ওরা খাটের ওপরে আর নেই, খাট থেকে নেবে ওরা সেই জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। জানলার কাছে দাঁড়িয়ে ছোটটা জানলার নিচে, মানে জানলার এই ওদের ঘরের দিকেই জানলাটা নিচে বসে আছে, আর বড়টা ওই দাঁড়িয়ে জানলায় এরকম দাঁড়িয়ে কথা বলছে। ওরা বলছে যে কি ব্যাপার, ভদ্রমহিলা ভাবছেন যে কি ব্যাপার, এরা তো, আমি যে ঢুকছি সেটা অবশ্য ওরা আওয়াজ, মানে উনি আওয়াজ করেননি, তাই ওরা বুঝতে পারেনি। তাও উনি আস্তে করে দরজাটা খুলে পা টিপে উনি গিয়ে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে উনি দেখেন যে ওই জানলা দিয়ে সত্যি সত্যি একটা মেয়ের অবয়ব মতো একটা মুখটা দেখতে পাচ্ছেন, ওটা একটা মেয়ে, সেটাও উনি বুঝতে পারছেন। এবং সেই মেয়েটা কিন্তু ওদের সাথে কথা বলছে। এবার উনি যেই সামনে গিয়ে দাঁড়িয়েছেন, ফট করে মেয়েটা আর নেই। আর বাচ্চাগুলো না, ওই মেয়েটা ভ্যানিশ করে যাওয়ার পরে ওরা তাড়াতাড়ি পিছনে ফিরে দেখেছে মা দাঁড়িয়েছে। ওরা তখন বললো, মা দেখেছো তুমি তোমার জন্য ওই দিদিটা চলে গেল, দিদির সঙ্গে কি সুন্দর, দিদি আমাদের কি সুন্দর গল্প বলছিল, তুমি তো রাগ করো, ঘরে খাটের উপরে বসে গল্প করলে, তাই আমাদেরকে দিদি বলেছে এখানে আসতে, এখানে জানলার মধ্যে দাঁড়িয়ে বসে বসে গল্পগুলো শুনতে, দিদি ঘরের বাইরেই থেকে আমাদের গল্প বলবে। তো ভদ্রমহিলা বলছেন যে তখন উনি যে একটু ঘাবড়ে যাননি তা না, কিন্তু বকাঝোকা করে উনি বাচ্চাদেরকে আবার শুয়ে দিয়ে বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে কালকে কথা বলবো, আজকে সবাই শুয়ে পড়েছে। ওরা একটু গজগজ করছে বোন দুটো, যে আমরা এত সুন্দর গল্প শুনছিলাম, তুমি নষ্ট করে দিলে, তুমি দিদিকে তাড়িয়ে দিলে। গজগজ করতে করতে ওরা তো শুয়েছে। মা তখন এই ঘরটা দিয়ে বেরিয়ে নিজের ঘরে গিয়ে চুপচাপ বসে আছেন, ভাবছেন যে আমি কি দেখলাম, আমি কি ঠিক দেখলাম, নাকি বাচ্চাগুলো বলছে বলে আমি সেটা ইমাজিন করে ফেললাম। কিছুতেই ওনার বাকি রাত্রিটা ঘুম এলো না। পরের দিন সকালবেলা উনি বাচ্চাগুলোকে ডেকেছেন কাছে, দুটো মেয়েকে ডেকে বলেছেন, আচ্ছা শোনো, তোমরা যে দিদিকে দেখো, দিদির নাম কি? দিদির নাম মলি। বলে, কে বলেছে মলি? তো দিদি বলেছে আমাদের নাম মলি, আমার নাম মলি। তখন বলছে, কিন্তু দিদি রোজ আসে তোমাদের কাছে? বলে, হ্যাঁ রোজ আসে, এক একদিন আমরা গল্প করি, এক একদিন আমরা দিদি ডাকে, আমরা হয়তো শুনতে পারি না, আমরা সেদিন আর গল্প শোনা হয় না। তখন বলছে, দিদি তোমাদের জানলায় আসে কি করে?
বলে কেন জানলাতে এসে, বাচ্চারা তো অত বোঝে না যে 3 তলার উপরে ফ্ল্যাটে কি করে বাইরে থেকে এরকম কেউ বাইরে থেকে দাঁড়িয়ে কখনো কেউ কথা বলতে পারে। 1 তলা হলে তার একটা কথা ছিল যে মাটির উপর দাঁড়িয়ে জানলা দিয়ে দেখছে, কিন্তু 3 তলার উপরে কেউ যে ওরকম জানলা দিয়ে ভেতরে দেখবে এটা তো হয় না, সম্ভব না এটা, একমাত্র কেউ সিঁড়ি দিয়ে উঠে যদি দেখে। তো ভদ্রমহিলা বাইরে সেদিন আবার কি করেছেন, উনি বলেছেন যে আচ্ছা ঠিক আছে যাও তোমরা এখন যে যার মতো, ছোটটাকে বলেছেন তুমি খেলো, বড়টা যেমন স্কুল যাওয়াই গেছেন। উনি ওনার হাজবেন্ডের সঙ্গে এই জিনিসটা ডিসকাস করেছেন যে দেখো এই ব্যাপার, এরা কিন্তু এটা বলছে। ওর হাজবেন্ড বলছে শোনো তুমিও ওদের সাথে একই রকম বিহেভ করছো বাচ্চাদের মতো, চলো তুমি এক কাজ করো, চলো বাইরে যাই, আমরা বাইরে গিয়ে বাগানটাতে দেখি যে ওখানে কোনো সিঁড়ির দাগ আছে কিনা, কেউ বাইরে থেকে এসে সিঁড়ি দিয়ে বাচ্চাদের দিকে দেখছে কিনা। তখন ওরা নিচতলে নেবে ওই ওদের অ্যাপার্টমেন্টের ঠিক নিচটাতে যে জানলাতে বলতো বাচ্চারা, সেই জানলার নিচে দেখে কোথাও কিচ্ছু নেই, কোনো রকম চিহ্ন নেই সিঁড়ির বা কোনো পায়ের ছাপ, বা ওখানে একটু বাগান মতো ছিল, কিচ্ছু নেই। ওটা দেখলে তো কিছুই তো নেই, সুতরাং তুমি ওই বাচ্চাদের সাথে একে তালে তাল মেলাচ্ছ। তুমি কি এবার আমাকে পাগল করতে চাও? নিজে তো এখন মনে হচ্ছে পাগল হয়ে গেছো, এবার তুমি কি আমাকেও পাগল করতে চাও? তখন ও আর ভদ্রমহিলা আর কি বলবেন, উনি চলে এসছেন চুপচাপ বাড়িতে, কিন্তু ওনার মনের মধ্যে একটা খচখচ করছে যে কি হলো, এটা কিছু তো একটা হয়েছে, না হলে বাচ্চাগুলো কখনো মিথ্যা কথা বলে না, ওইটুকু বাচ্চা কখনো মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা কথা কাকে বলে ওরা তাই জানে না। উনি ভাবছেন যে আজকে রাত্রিটা আমি একবার দেখবো আবার। উনি সেই রাত্রিরেও ওই রকম করে পা টিপে গিয়ে এমন ভাবে দাঁড়িয়েছেন যাতে বাইরে একটা সত্যি একটা মেয়ের মুখ দেখা যাচ্ছে যে খুব গল্প করছে ওদের সাথে, কিন্তু ওই মেয়েটা ওকে দেখতে পাচ্ছে না, উনাকে দেখতে পাচ্ছে না। উনি এমন সাইডে গিয়ে দাঁড়িয়েছেন যাতে ওনাকে ওই মেয়েটা দেখতে না পারে। তো মোটামুটি 8 ঘন্টা ধরে বাচ্চাগুলো ওই মেয়েটার সাথে নানা রকম কথা বলছে, কি করে হাসছে, নানা মানে মজার কিছু বলছে মেয়েটা, আর এরা সমানে হেসে যাচ্ছে আর মানে মজা করছে, ভালো সময় কাটাচ্ছে। কিছুক্ষণ পরে উনি দেখলেন যে না এইভাবে দাঁড়িয়ে থাকতে উনিও আর পারছেন না, তাছাড়া এটা কিরকম একটা অস্বস্তি লাগছে। উনি তাড়াতাড়ি আবার সামনে এসছেন। যেই সামনে এসছেন না, এবারে কি করেছে, বাইরে যে মলি বলে যে মেয়েটা সোকল্ড মলি, সে ওনার দিকে এমন ভাবে তাকিয়েছে যেন চোখ দিয়ে মানে পুরো আগুন বেরোচ্ছে, ওরকম একটা চেহারা করে ওনার দিকে তাকিয়ে ভ্যানিশ করে গেছে। এবার বাচ্চাগুলো তো সেই চেহারাটা দেখেনি, কারণ বাচ্চারা যেই মা এসে দাঁড়িয়েছে ওরা মার দিকে তাকিয়েছে, তখন মা তো দেখেছে মলিকে ওই রকম অবস্থায়। তো ভদ্রমহিলা আবার বলছে আবার তোমরা এরকম রোজ রাত্রিবেলা ঘুম যদি তোমাদের না হয় ঠিক মতো, এরকম নানা রকম বুঝিয়ে টুঝিয়ে ওদেরকে শুতে দিয়েছে। সেদিন রাত্রিবেলা ওনার বাকি রাত্রিটা ওনার আর ঘুম হয়নি। সকালবেলা উঠে কি করেছেন, উনি পাশের বাড়িতে গেছেন। পাশের বাড়িতে গিয়ে ওনারা তো নতুন ছিলেন, কিন্তু বাকি যে ফ্ল্যাটের এই ফ্লোরের মধ্যে যে বাকি ফ্ল্যাটগুলো ছিল তারা বেশ কয়েক বছর ধরে ছিল। তো পাশের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করছেন আচ্ছা শুনুন, আমরা যে এখানে ফ্ল্যাটে এসছি, নতুন ফ্ল্যাটে, এখানে কি কোনো রকম ঘটনা হয়েছিল এর আগে? তো ভদ্রমহিলা কোনো কথা বলছেন না, বললেন না মানে ওটাকে এড়িয়ে যাচ্ছেন, না কই না সেরকম তো কিছু জানি না, সেরকম তো তোমরা খবর নিয়ে আসোনি। তখন উনি বলছেন যে খবর তো কি খবর নেব, এটা তো মানে নতুন ফ্ল্যাট, এটা হয়েছে বেশি, যে আগের ভাড়াটে ছিল সে তো ছেড়ে দিয়েছে, তাই ওনারা আমাদেরকে, আমরা চেয়েছিলাম আমরা পেয়ে গেছি, এর কাছ থেকে সুবিধা হলো না। আরও ওরা টোটাল 4টে ফ্ল্যাট মিলে ওই ফ্লোরে ছিল, বাকি 2টোতে উনি গেছেন। তার মধ্যে একজন নেবার বলেছে যে আচ্ছা আপনি বাচ্চা নিয়ে আছেন তো তাই জন্য আমি বলছি, তবে আমি আপনাকে বলেছি এটা আপনি কাউকে বলবেন না। কি হয়েছে বলে, আপনার আগে যারা ছিল তাদের একটা ছোট্ট মেয়ে ছিল, সেই ছোট্ট মেয়েটা ওই জানলা দিয়ে মানে ওই গ্রিল লাগানো ছিল না, উনি এসে দেখেছেন গ্রিল আছে, কিন্তু যখন এর আগে উনার যারা ছিল, যারা ফার্স্ট টেনেন্ট ছিল, তারা কি করেছে, ওই গ্রিলটা ছিল না তখন, এই বাচ্চাটা ওপর থেকে 3 তলার উপর থেকে এরকম নিচু হয়ে ঝাঁকতে গেছে, ঝেঁকে কিছু দেখতে গেছে নিচে, বাচ্চাটা উল্টে পড়েছে। 3 বছরের ছিল বাচ্চাটা, মেয়েটা ওরকম উল্টে পড়ে গিয়ে সে অবভিয়াসলি মারা যাবে, অত উঁচু থেকে পড়েছে, 3 বছরের একটা শিশু, ও মারা গেছে। তো তারপর থেকে ওর মা বাবাকে ও এসে ওই জানলা দিয়ে দেখা দিত, এবং সেটা স্বাভাবিকভাবে মানে কোনো মা বাবা নিতে পারে না, কারণ এটা একটা অস্বাভাবিক ঘটনা, তাই জন্য ওরা এখান থেকে ছেড়ে চলে গেছে। তখন উনি বলছেন যে মাকে, ওই ভদ্রমহিলাকে বলছেন যে
ব্রিটিশের ভদ্রমহিলাকে বলছেন, আচ্ছা তো তুমি হঠাৎ এই কথাটা জিজ্ঞাসা করতে এলে কেন? তখন উনি বললেন যে এরকম এরকম ব্যাপার, আমার মেয়েরা রোজ রাত্রিবেলা ওরকম একটা মলি বলে কে আছে, সে এসে দাঁড়ায় দেখে এবং এরকম করে বাচ্চা দুটোর ঘুমোতে দেয় না, ওদেরকে সমানে গল্প করতে থাকে, এরকম মলি 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 করে ওরা পাগল, মলি দিদি। তাহলে এটা কি এরকম কিছু হয়েছে তার মানে এখানে? বলে হ্যাঁ হয়েছে, তো আমি তো জানি সেটা হয়েছে, কিন্তু বাড়িওয়ালার উচিত ছিল আপনাকে বলে দেওয়ার, কিন্তু বলেনি, স্বাভাবিক, কারণ এটা শুনলে তো আপনারা মোটেই আসবেন না এখানে, তো আর আসতে মানে টেনেন্ট হিসেবে তো আপনারা কিছুতেই আসতে চাইবেন না, তাই না? বলে হ্যাঁ সেটা তো 100 বার, তবে আপনি বলেছেন, ভালো করেছেন, আমি তো বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, আমি না ভাবছি এটা ছেড়ে দেবো, আমি আমার হাজবেন্ডকে বলবো এই ঘটনাটা, মানে ও তো বিশ্বাস করছে না, আমি ওনাকে বলবো এই ব্যাপার, আপনি আপনার নাম করে বলবো না, তবে আমি বলবো যে আমি একটা ডেফিনেটলি খবর পেয়েছি যে এখানে কিছু একটা হয়েছিল এবং আমার বাচ্চারা অ্যাফেক্টেড হচ্ছে, আমি বাচ্চাদের অ্যাফেক্টেড হওয়াটা আমি সহ্য করতে পারবো না, আমি নিয়ে চলে যাবো। তো তারপরে সেটা বাড়িতে এসে বলেছেন, বাড়িতে এসে বলে হাজবেন্ড তখন একটুখানি সজাগ হয়েছে, তাই নাকি এত কিছু আছে নাকি এখানে, এত এরকম কিছু হয়েছিল? বলে হ্যাঁ আমি একদম জেনুইন খবর বলছি তোমাকে, তুমি যদি এই বাড়ি ছাড়তে না চাও, আমি বাচ্চা দুটোকে নিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাব, আমি এখানে থাকবো না, যতক্ষণে তুমি নতুন কোনো বাড়ি মানে রেন্টে নাও ততক্ষণে আমি ফিরে আসবো না। তখন ভদ্রলোক দেখলেন যে না এটা তো ঠিক না, সত্যি তো এটা ভয়েরই ব্যাপার, যখন বাচ্চাদের ইনভলভ করা হচ্ছে তখন তো স্বাভাবিকভাবে ভয়ের ব্যাপার। তখন ভদ্রমহিলাকে আর বাচ্চা দুটোকে আপাততর জন্য মানে ভদ্রমহিলার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। ইনসিডেন্টলি ভদ্রমহিলার বাপের বাড়ি ইন্ডিয়াতেই ছিল, পাঠিয়ে দিয়েছেন এবং তারপরে বাড়িটা চেঞ্জ করেছে, অন্য বাড়িতে গেছে, তখন আর কোনো প্রবলেম হয়নি। এই হচ্ছে সেই একটা ভুতুড়ে ফ্ল্যাটের ঘটনা, বাচ্চাদেরকে নিয়ে তাদের এই দশা। ঠিক আছে, আমি এবার একটুখানি কমেন্টসগুলো দেখে নিই। ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসছে, আরে গীতা এসছিস? না রাগ কেন করবো, দেরি হয়েছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু দেরি হয়নি। তন্দ্রা ওয়েলকাম। রোগা শোন গীতা, একদিক থেকে ভালো হয়েছে বল, রোগা হওয়াটা তো আমার দরকার, বিশেষ করে এই পায়ের যে ঝামেলা, তাতে যত কম ওয়েট পড়ে ততই ভালো, বল। আচ্ছা, ও বিষয় এটা, থ্যাংক ইউ। হ্যালো সৌম্য। হ্যাঁ, বাচ্চাদের সাথে কিছু হলে না সত্যি ভীষণ চিন্তাও হয় যে কি করে কি, আরে বাবা রে, কুকুরগুলো আর সময় পায় না, এই ওরে কুকুরগুলোকে সরা, ওরা কিচ্ছু শুনতে পাবে না আমার এই কুকুরের জন্য। না কিচ্ছু দেরি হয়নি ইন্দু, এসেছিস সবাই, আমি খুব খুশি হয়েছি, ভীষণ ভালো লাগছে আমার। গীতা তুই থাম তো, থ্যাংক ইউ মৌসুমি। ঠিক আছে, এবার আমি আরেকটা নেক্সট ইয়েতে যাই, নেক্সট গল্প না, আচ্ছা নেক্সট যেটা এটা আমি আবার সরাচ্ছি। হ্যাঁ, আচ্ছা নেক্সট যেটা আমি বলবো সেই ঘটনাটা না, মানে সত্যি কথা বলতে কি আমি কমপ্লিটলি বিশ্বাস করেছি তাও না, আবার অবিশ্বাস করেছি তাও না, কিন্তু এটা কোনো ভূতের ঘটনা নয়, এটা এমনি প্লেন অ্যান্ড সিম্পল এমন একটা ঘটনা যে ঘটনাটা আমি আমার জীবনে প্রথম শুনেছি। এবং এই আমার এক বান্ধবী এই গল্পটা বলেছে, ঘটনাটা বলেছে, এবং তারপরে এই ঘটনা নিয়ে আমি নেটেও পড়েছি যে এরকম শুনেছিলাম। এখন আমি জানি না কতটা সত্যি বা কতটা মিথ্যা, আমি কিচ্ছু জানি না, তবে ঘটনাটা আমার খুব অদ্ভুত লেগেছিল, তাই জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে এটা কি জায়গাটা বলে, আরে রাজস্থানে কি রায়পুর বলে কিছু আছে নাকি রাজস্থানে, জয়পুর কিছু মনে করিস না তোরা, আমার কিচ্ছু মনে থাকে না আজকাল, এত শরীরটা ঠিক নেই না, মনে করতে পারছি না। যাই হোক, জয়পুরের কথা এটা। জয়পুরে একটা ফ্যামিলি ছিল, তারা খুব ওয়েলদি ফ্যামিলি, ভীষণ মানে ওয়েল টু ডু ফ্যামিলি, ওরা জায়গা সম্পত্তি বা ঘর বাড়ি তো ছিলই, প্লাস ভদ্রলোক ওনারা ছিলেন
গুজরাটি ছিলেন এবং তারা ব্যবসায়ী, গুজরাটিরা খুব ভালো ব্যবসা করতে পারে সবাই জানে। তো তিনিও ব্যবসাতেও উনি প্রচুর পয়সা ছিল, ওনার প্রচুর টাকা পয়সা ছিল এবং ওদের একটি মাত্র মেয়ে ছিল। সেই মেয়েটাকে ওনারা এত বেশি আহ্লাদ দিয়েছিল, এত বেশি আহ্লাদ দিয়েছিল যে আদরে মাদর বলে না, ঠিক সেই জিনিসটা। এবং মেয়েটাও আস্তে আস্তে অত স্পয়েলড চাইল্ড হয়ে বড় হয়েছিল। তার নিজস্ব মানে ও যা চাইবে ওকে তখনই সেটা ওর চাই এবং ওর মা বাবা কিন্তু মানে দেখতো যেন অবশ্যই সেই জিনিসটা পায়। ও এতটাই স্পয়েলড ছিল, মানে এমনকি বলতে গেলে মানে কথা বলছি, বাঘের দুধ চাইলেও তারা বাঘের দুধ কোনো না কোনো জায়গা থেকে বার করে এনে দিত ওকে, এতটাই স্পয়েলড ছিল। এবং এইভাবে ও ছোট থেকে এইভাবেই মানুষ হয়েছে এবং ও না কাকে বলে ও জানে না, না শব্দটাই ওর ডিকশনারিতে নেই বলা যেতে পারে। ও মানে ওর মা বাবা যেমন ওকে বড় করছে তেমনই বড় হচ্ছে, ঠিক আছে। আস্তে আস্তে মেয়েটা স্কুল টুল পাশ করলো, স্কুল কলেজ পাশ করে ও গ্র্যাজুয়েশন করে টোরে নিয়ে ও ইয়ে করলো, এমবিএ করে টোরে তারপরে চাকরি পেলো কোথায় না হায়দ্রাবাদে চাকরি পেলো। এবং মা বাবা জানে যে এই মেয়ে কারুর সাথে থাকতে পারবে না, মানে শেয়ার বেসিসে কারুর সাথে থাকতে পারবে না, হস্টেলেও থাকতে পারবে না। হস্টেল মানে লেডিস ওয়ার্কিং উমেন্স হস্টেল থাকে না অনেক জায়গায়, তো ওরা খবর নিয়েছিল যে হায়দ্রাবাদেও আছে, অবশ্যই থাকবে। তো সেখানে ও মেয়ে থাকতে পারবে না, কারণ এই মেয়ে কারোর সাথে অ্যাডজাস্ট করে থাকতে জানেই না। ও জানে ও যেটা চাইবে সেটাই লাস্ট এবং সেটা হতেই হবে। তো মা বাবা তো বুঝতে পারছে না কি করবে। আমি মেয়েটাকে বলেছে যে ঠিক আছে এক কাজ করছি, বাবা তো পয়সার কোনো মাথা মুন্ডু ছিল না, চলো আমি ওখানে একটা বাড়ি কিনেই দিচ্ছি, 1 BHK একটা কিনে দিচ্ছি তোমার জন্য, এটা ভালো মতো এরিয়াতে, যে লোকালিটিটা যেন সেফ থাকে। একটু দাঁড়াও, হ্যাঁ সরি। আচ্ছা, তো তারপরে ওই ভদ্রলোক মেয়ের জন্য এখানে বাড়ি কিনে দিলেন, 1 BHK কিনে দিলেন এবং বললেন মেয়েকে তুই ওখানে একা একা থাকিস। এবং একটা কাজের মেয়েও ঠিক করে দিল যে এসে রান্না বান্না করে দিয়ে যাবে, ঘর মোছা করবে, এই সমস্ত সব রেডি করে দিয়ে এসছে। মেয়েটা তো ভীষণ খুশি, এক তো বাবা মার কাছ থেকে দূরে থাকছে এবং সেখানেও আরও এক্সট্রা যা জিনিস চায় যেগুলো বাবা মার সঙ্গে থাকতে গেলে যেটা পেতো না, সেগুলোর জন্য বায়না করতে লাগলো এবং বাবা মা যে কোনোভাবেই হোক ওরা সেটা প্রোভাইড করতে লাগলো মেয়েটার জন্য। এরকম করে আছে ভালো কথা। হঠাৎ একদিন ওর বাবা পেলো, মেয়ের কাছ থেকে ফোন পেলো। মেয়ে বলছে যে আমি একটা পেট রাখতে চাই, পোষ্য কিছু রাখতে চাই। তো বাবা বলে ঠিক আছে রাখতেই পারো, তুমি তো একা থাকো, পোষ্য তো কতজন রাখে, তো তুমি তো রাখতেই পারো। তুমি বলো তো বাবা আমি কি চাইছি, কি পেট রাখবো, বলো তুমি তোমার কি ইচ্ছা। বলে আমি অজগর রাখবো, ছোট একটা অজগর রাখবো। বাবা বলে কি অজগর? হ্যাঁ আমি একটা পাইথন রাখবো, ছোট দেখে একটা বেবি পাইথন। আমি মেয়েটার ন্যাকামো শুনলে আমার মাথা গরম হয়ে গেছিল। বেবি পাইথন রাখবো, সে আমার সাথে থাকবে, আমি ওকে নিজের মতো করে বড় করব। তো মেয়ে তো চেয়েছে, বাবাকে তো দিতেই হবে। প্রথম কথা বাবা বললো দেখো এটা কিন্তু মানে এন্ডেঞ্জার স্পিসিস, এটা ইলিগ্যাল, এটা রাখা ঠিক না, এটা আমাদের বাড়িতে পেট হিসেবে রাখতে দেবে না। ফরেস্ট অফিসার্স যদি জানতে পারে তাহলে হয় আমাদেরকে তো হয় জেলে পাঠাবে বা প্রচুর টাকার ফাইন দিতে হবে। সুতরাং এটা ছাড়া তুমি যেটা চাইবে বলো, আমি সেটার ব্যবস্থা করছি। না আমি জানি না, আমি এটা চাই, আমার এটাই আমার চাই। বাবা তো পড়েছে মহাফ্যাসাদে, এবার বুঝতে পারছে কিরম মেয়ে বড় করেছে। এবার যে কোনোভাবে হোক যেভাবে হোক তারা করেছে। সেই ভদ্রলোক একটা ছোট পাইথনের ব্যবস্থা করেছে, ব্যবস্থা করে লোক দিয়ে উনি ওই মেয়ের বাড়িতে পাঠিয়েছেন। যেদিন পাঠিয়েছেন পরের দিন কাজের মেয়েটা এসে বলছে আমি এই বাড়িতে কাজ করব না, যেখানে সাপ ঘুরে বেড়াচ্ছে এবং তাকে কোনো আটকানো টাটকানো কিছু না, সে ঘুরে বেড়াচ্ছে ঘরের মধ্যে। ছোট্ট পাইথন, যদিও তখন খুব বেশি বড় ছিল না, ছোট হলেও তো এতটা। তো আমি এই বাড়িতে কাজ করব না। তখন মেয়েটা বললে না কেন, ও কিচ্ছু করবে না, ও তো এই দেখো না আমি ওকে কোলে নিয়ে আছি, এতে জড়িয়ে আছি, কিছু করছে না। ও আপনি যা ইচ্ছা করবেন করুন, আমি আসতে পারবো না, আমি আর কাজ করবো না এখানে। তখন মেয়েটা বাবাকে ফোন করেছে যে বাবা কি করি বলো তো, এরকম ওরা বলছে যে কাজ করবে না। তখন ওর বাবা বললো আচ্ছা ঠিক আছে তুমি ওদেরকে 2 দিন সময় নিতে, 2 দিন পরে আসতে বলো। তো মেয়েটা বলেছে ওদেরকে আচ্ছা তোমাদের আজকে এখন কাজ করতে হবে না, 2 দিন পরে এসো। মানে রান্নার মেয়েটাকেও বলেছে
এবং ওই যে যার ঘর মোছা মেয়েটা আছে তাকেও বলেছে। এবার ওর বাবা কি করেছে, ইন দ্য মিন টাইম ওইখান থেকে মানে জয়পুর থেকে বা হায়দ্রাবাদ থেকে জানি না কোথা থেকে উনি একটা কাঁচের বক্স নিয়ে এসছেন, বেশ বড় সড়ো কাঁচের বক্স অর্ডার দিয়ে উনি ওই বাড়িতে মেয়ের বাড়িতে পাঠিয়েছেন। পাঠিয়ে বলেছেন যে এই যখন মেয়েগুলো কাজ করতে আসবে তখন তুমি পাইথনটাকে এই বক্সের মধ্যে ঢুকিয়ে রাখবে। আর এই দুজন ওরা যখন কাজ করে চলে যাবে তখন তুমি না হয় তোমার পাইথন বার করো। তো মেয়েটা বললো বাহ, তো বেশ ভালো সুবিধা হয়েছে। তো ওর বাবা পাঠানো বক্সটা নিয়ে ও রাখলো বাড়িতে রেখে পাইথনকে তার ভিতরে রাখতো যতক্ষণ না এই মেয়ে দুটো কাজ করতো। এবার পাইথন রাখলেই তো শুধু হচ্ছে না, হয় না, তার তো খাবার দিতে হবে, তো তাকে তো খেতে দিতে হবে। ও তো সাধারণ মানে আমাদের মতো খাবার তো সে খাবে না, তার তো অন্য জিনিস খাবার ব্যাপার। এবং সেই খাবার কোথা থেকে জোগাড় করবে সেটা আবার বাবাকে ফোন করলো যে বাবা আমি ওর খাবার আমি কোথা থেকে আনাবো। তখন ওর বাবা বললো আচ্ছা ঠিক আছে, আমি একটা লোককে ঠিক করে দিচ্ছি, ওখানকার আমার জানা আছে, আমার ব্যবসার খাতিরে তার সাথে আমার আলাপ, আমি তাকে বলবো ইয়ে করতে, ওর খাবারের ব্যবস্থা আমি তাকে দিয়ে করাবো। খুব ভালো কথা। এবার পাইথন তো ছোট তখনও, তার খাবারের অংশ বা পরিমাণ সবটা ছোট ছোট, তো ছোট ছোট আগে ছোট ব্যাঙ এনে দিচ্ছে, পাইথন খাচ্ছে। তাকে ছোট ইঁদুর এনে দেওয়া হচ্ছে, সে খাচ্ছে। সে ছোট পাখির বাচ্চা বা কোনো মুরগি ছানা এই সমস্ত দিচ্ছে, দিব্যি খাচ্ছে। এইভাবে চলছে। আস্তে আস্তে পাইথন বাবাজি একটু আস্তে 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 বড় হচ্ছে। তো কি হয়েছে, রোজ রাত্রিবেলাও এই মেয়েটা ওর সাথে নিয়েই শুতো, ওই পাইথনটাকে জড়িয়ে শুতো, পাইথনও দিব্যি ওর গালের মধ্যে মাথাটা রেখে ঘুমতো। এইভাবে চলছে। কিন্তু আস্তে আস্তে পাইথন তো বড় হচ্ছে তো, এবং তোমরা সবাই জানো পাইথন কিন্তু গিলে খায়। হ্যাঁ, ও কনস্ট্রিক্টর বলে, পাইথনগুলোকে কনস্ট্রিক্টর বলে, কারণ ওরা ওদের যে খাদ্য যেটা সেটাকে ওরা পেঁচিয়ে আগে চিপে মেরে ফেলে, তারপরে সেটাকে ওরা গিলে খায়। এই হচ্ছে পাইথনের মানে নিয়ম, মানে পাইথন এইভাবেই খাবার দাবার এইভাবেই খায়। তো এখন পাইথন যখন আস্তে আস্তে বড় হচ্ছে, ওর খাবারের পরিমাণও বাড়ছে। যেমন পুরো মুরগি দেওয়া হচ্ছে ওকে, পুরো মুরগি বা পুরো হাঁস, তারপরে একটা দুটো ব্যাঙ হলে তো চলবে না, বেশ বড় বড় 3-4টে ব্যাঙ, না আরো কি কি খাবার, ইঁদুর, বড় ইঁদুর, তারপরে তোমার ওই ছুঁচো, এই সমস্ত খাবার টাবার দেওয়া হয়। যাকে ওই এগুলো খাওয়া হচ্ছে। আর পাইথনও খুব খুশি মানে বোঝাই যাচ্ছে, এত ভালো ভালো খাবার ওকে খুঁজে বার করতে হচ্ছে না, ওর মালকিন ওকে দিচ্ছে, সেও তার মালকিনকে খুব ভালোবাসছে। আছে দিব্যি আছে ওরা দুজনে। ও কিন্তু অফিসে কাউকে জানায়নি যে ওর বাড়িতে পাইথন আছে। কারণ অফিসে জানালে পরে যদি ওই ফরেস্ট অফিসার্সদের কাছে খবর যায়, যদিও মানে এই কাজের মেয়ে দুটো ছিল তারা আশেপাশে নিশ্চয়ই বলে বেরিয়েছে, তবে কেউ হয়তো বিশ্বাস করেনি বা জানি না, যে কোনো কারণেই হোক। এই 1 মিনিট, হ্যাঁ আমি একটু ওষুধটা খেয়ে নিই। তারপরে কি বলছিলাম, ও হ্যাঁ, তো ওরা আশেপাশের লোকেদেরকে বলেছে কিনা বা তারা বিশ্বাস করেছে কিনা আমাকে এইসব তো জানি না। মোট কথা ফরেস্ট অফিসার্স তখনও কোনো খবর টবর কিছু পায়নি, কেউ আসেনি, বিরক্ত করতে আসেনি। এবার এরকম করে দিন যাচ্ছে, প্রায় বছরখানেক হয়ে যাচ্ছে। পাইথন তো বুঝতেই পারছো, ভালো ভালো খাবার পেয়ে সে দিব্যি সুন্দর মানে চকচকে শরীর নিয়ে বেড়ে উঠছে। এইবার প্রায় বছর 1.5 যাবার পরে পাইথন কিন্তু আস্তে আস্তে আসল সাইজে এসে যাচ্ছে, অনেকটা এসে গেছে, মানে ধরে নাও 90% আসল সাইজে এসেছে। এইবার হঠাৎ দেখা গেল মেয়েটা দেখছে যে পাইথন কিছু খাচ্ছে না, ওকে যাই দেওয়া হচ্ছে ওই রকমই পড়ে থাকছে, এবং একদিন পরে স্বাভাবিকভাবে পচা গন্ধ বেরোচ্ছে, ওকে ওটা খাবারটা ফেলে দিতে হচ্ছে। ওকে মুরগি দিলে মুরগি খাচ্ছে না, যে সমস্ত খাবার ওর জন্য আনা হচ্ছে, ও টানা 5 দিন ধরে ও পাইথন কিচ্ছু খেলো না। এটা নিয়ে তুমি এটা প্রথমে 1 দিন গেল 2 দিন গেল, ঠিক আছে হয়তো কোনো কারণে ওর আগের দিনের খাবার একটু বেশি হয়েছে বা কিছু, তাই জন্য খাচ্ছে না। কিন্তু 5 দিন যখন হয়ে গেছে তখনও যখন পাইথন কিছু খাচ্ছে না, তখন ওর একটু চিন্তা হয়েছে। এবং রাত্রিবেলা পাইথনটা যখন এসে পাইথনটাকে নিয়ে রাত্রিবেলা যখন শুচ্ছে, প্রথমে তো ওকে জড়িয়ে ধরে শুচ্ছে,
তারপরে ও দেখছে আস্তে আস্তে পাইথনটা না ওর কাছ থেকে সরে গিয়ে ওর পাশে লম্বা হয়ে শুচ্ছে, মানে প্যারালেল। ও যেভাবে এভাবে প্যারালেল শুয়ে আছে, পাইথন তার পাশে ঠিক এভাবে প্যারালেলি শুয়েছে, যেটা কখনো করতো না পাইথন। পাইথন ওর জড়িয়ে টড়িয়ে শুতো, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে 5 দিন খাচ্ছে না ওদিকে, আর এদিকে ও আস্তে আস্তে মানে জড়াজড়ি আদর চুপ আদর টাদর যখন হয়ে যাচ্ছে, তখন সে পাইথন আস্তে আস্তে ওর কাছ থেকে দূরে সরে গিয়ে লম্বা হয়ে ওর প্যারালেলি ওর সঙ্গে শুচ্ছে, একদম সোজা হয়ে স্ট্রেট লাইনের মতো শুচ্ছে। তো এই দুটো জিনিসই ওর কাছে খুব মানে অবাক লেগেছে যে এটা কি জিনিস হচ্ছে। ও প্রথম কথা খাচ্ছে না, তারপরে এইরকম বিহেভিয়ার ওর তো কখনো ছিল না। ও তো আমার সাথে এরকম জড়িয়ে জড়িয়ে শোয়াটাই ওর ছোটোর থেকে, আমি তো ওকে এভাবেই বড় করেছি, এভাবেই ও অভ্যস্ত। তাহলে কি হয়েছে? যথারীতি আবার বাবাকে ফোন করেছে, বাবা এই ব্যাপার হয়েছে, কি করি বলো তো? ওর বাবা বললো, বাবা এই তো বেশ চিন্তার ব্যাপার, তো ওকে তো ভেটের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু ভেটের কাছে নিলে তো আবার সেই একই চিন্তা যে ভেট আবার সেই অফিসিয়ালকে জানিয়ে দেবে, ফরেস্ট অফিসিয়ালকে। তো কিন্তু কিছু করার নেই, কিছু তো একটা হয়েছে ওটার, না হলে ও খাওয়া দাওয়া বন্ধ করেছে কেন? চুপ না রে, না ওই কিছু একটা না হলে একটা পাইথন কখনো ওরকম ব্যবহার করতে পারে না। কিছু একটা প্রবলেম হচ্ছে ওর, সেটার জন্য তাকে তো ডাক্তারখানায় নিয়ে যেতেই হবে। তখন ওর বাবা বললো, ঠিক আছে দাঁড়া আমি আসি। বলে ওর বাবা হায়দ্রাবাদে আসলো, এসে পাইথনকে নিয়ে, মেয়েকে নিয়ে, পাইথনকে নিয়ে ওরা একটা চেনা জানা ভেটের কাছে গেল, যাকে ওর বাবা চেনে। তো ওই ভেট না ওই পাইথনটাকে দেখেই প্রথমে চমকে উঠেছে, চমকে উঠে বলছে, তোমরা একে পেলে কোথায়, তোমরা একে পেলে কোথায়? তখন ওই মেয়েটার বাবা বলেছে, ও ছোট থেকে আমার মেয়ের কাছে আছে। বলে, তোমার মেয়ের কাছে আছে এ? বলে, হ্যাঁ, ও তো অনেক দিন থেকে তো আমার মেয়ে এরকম ওকে চেয়েছে, তো তোমাকে আমি ওকে দিয়েছি এনে। তখন বলছে, তাহলে ফরেস্ট অফিসার্সদের কাছে কেউ জানায়নি তোমাদের এই ব্যাপারটা? বলে, এখন অবধি তো কিছু বলেনি, কিন্তু আমরা জানি এটা নিষিদ্ধ, ইলিগাল জিনিস হচ্ছে, তবু আমরা যাদের পেরেছি আমরা তাদের মুখ বন্ধ করে রেখেছি টাকা দিয়ে। তখন বেড বলছে, না কিন্তু আমি সেটা পারবো না, আমাকে এক্ষুনি, আমি ওর কোনো চিকিৎসা কিছু করতে পারবো না, এক্ষুনি আমাকে ফরেস্ট অফিসারদের সঙ্গে কথা বলতে হবে, কারণ আমি এই রিস্কটা নিতে পারবো না। তখন ওর বাবা বলছে, দেখো তোমাকে চেনা জানা তুমি, তোমার কাছে আমি এসেছি এই জন্যই, আরও তো বেট আছে, তুমি এরকম করো না, আমার মেয়েটা বড় কষ্ট পাবে, আর তুমি একটুখানি দেখে দাও, তুমি একটু ওকে দেখে দাও। তো অনেক মানে কাকুতি মিনতি করে মেয়েটা তো ভ্যাভ্যা করে কাঁদতে শুরু করেছে, বুড়োধারী মেয়ে একটা ভ্যাভ্যা করে কাঁদতে শুরু করেছে। তখন ডাক্তার বলছে, আচ্ছা ঠিক আছে আপনি বলছেন, কিন্তু আমি মানে অফিসার্সদের খবর দেওয়া কিন্তু আমি করবই, সেটা আমাকে কেউ আটকাতে পারবে না, কারণ আপনার পয়সা তো আমি নেবই না। আর দ্বিতীয় কথা, কেউ যদি জানতে পারে যে আমি ওকে ট্রিট করেছি অথচ অফিসার্সদের জানাইনি, আমার তখন সমস্ত বন্ধ হয়ে যাবে, আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমার ডাক্তারির সার্টিফিকেট নিয়ে নেবে সমস্ত, আমি এটা করতে দিতে পারবো না। তখন আছে, ঠিক আছে আপনি সেটা দেখা যাবে, আপনি আগে দেখুন না আমার এটা কি হয়েছে ওরে। আরে এই চিকু, এক সেকেন্ড প্লিজ, চিকু চিকু তারপরে ভদ্রলোক ডাক্তার, আচ্ছা ঠিক আছে বলুন কি হয়েছে, কি বলুন। তখন মেয়েটা সমস্ত বললো যে ওকে সব রকম, মেয়েটার বাবা দুজনে মিলে বললো যে ওকে সব রকম খাবার দেওয়া হয়, যেমন ওর বয়স বাড়ছে টাড়ছে সেই বয়স অনুযায়ী তাকে ডায়েট দেওয়া হয়। লাস্ট 5-6 দিন হলো ও কিচ্ছু খাচ্ছে না তো খাচ্ছে না, এবং মেয়েটা তারপরে ওই ব্যাপারটা বলে এরকম লম্বা হয়ে শুয়ে আছে পাশে। ভালো করে শোনার পরে ভেট বলল যে আপনি ঠিক সময় নিয়ে এসছেন একে, বা ঠিক সময়ে আপনি ওর মানে ম্যানারিজমটা ধরতে পেরেছেন। আপনি জানেন না আপনার মেয়ে কত বড় বিপদে আছে, ইমিডিয়েটলি আপনি এটা ওর কাছ থেকে সরিয়ে নিন, নাহলে কিন্তু আপনার মেয়ের বিপদ, আপনার যে কত বড় বিপদ হবে আপনি কল্পনা করতে পারছেন না। এবার ভদ্রলোক বলছেন যে কি বিপদ, কি হয়েছে? মেয়েটাকে, আমার মেয়েকে ও কিছু করে না, তাছাড়া আমি জানি ও কনস্ট্রিক্টর, তো আপনি সেই হিসেবে বলছেন তো, ও আমার মেয়েকে কিছু করে, মেয়েকে জড়িয়ে শোয়ে, এই লাস্ট 4-5 দিন এরকম করছে। বলে সেই জন্যই তো আমি বলছি
যে আপনার মেয়ে কিন্তু বিশাল বিপদে আছে। বলে আপনি যদি না বুঝিয়ে দেন তো আমরা বুঝতে পারছি না মানে কি বিপদ। ওই পাইথনটা আস্তে আস্তে অ্যাডাল্টহুডে চলে যাচ্ছে। তো এবার ও কি করছে, মেয়েটা যেমন শুয়ে আসছে থাকছে পাশে, ও তার পাশে লম্বা হয়ে শুয়ে নিজেকে মাপছে যে কখন সময় হবে ও মেয়েটাকে পুরোপুরি গিলে খেতে পারবে, এবং সেই জন্যই ও খাওয়া বন্ধ করে দিয়েছে। তোমরা এটাও শুনেছো নিশ্চয়ই যে ওরা গরু বাছুর এ সমস্ত খেয়ে নিলে পরে বহুদিন পড়ে থাকে ওই রকম করে, অনেক দিন খায় না, এবং যতক্ষণ ওটা মানে হজম টজম হয় খিদে টিদে পায় ততক্ষণ ওরা বড় সড়ো কিছু ইয়ে করে না। ও ফোরে আরে এই চিকু, এই তোমরা একটু দাঁড়াও প্লিজ, ভেরি সরি। ও মেপে দেখছে যে কবে ও আপনার মেয়েকে পুরোপুরি গিলে খেতে পারবে, বিকজ ওইভাবে ওরা খায় এবং ও নিজের পেটকে খালি রাখছে, ওই জন্য ওই কারণে ও খালি রাখছে যে আস্তে আস্তে আপনার মেয়েকে ওই মাথা মানে ওর মেয়ের মাথা আগে গিলবে করে আস্তে আস্তে পুরো বডিটা গিলে ফেলবে। আপনার মেয়ে কিছু করতে পারবে না, এবং তার আগে আপনার মেয়েকে ও মেরে ফেলে তবে এই জিনিসটা করবে, কারণ যেটা ওদের নেচার সেটাই করবে। সেইটা শুনে তো মেয়ের বাবা তো প্রচণ্ড ঘাবড়ে গেল, মেয়েটাও ঘাবড়ে গেল, কিন্তু মানে এত বাজে টাইপের মেয়ে, না না ও আমাকে কিছু করবে না ডক্টর, আপনি কিছু একটা ওষুধ দিন যাতে ও এরকম না করে। বলে এরকম আমি তো কী করে ওষুধ দেবো, এটা তো ওদের নেচার, এটাই এভাবেই ওরা মানে সিস্টেম, ওদের বডির সিস্টেম এরকম, সুতরাং ওটা কি এটার কোনো ওষুধ হয় না। তো এক্ষুনি আমি অফিসিয়ালসদের ফোন করছি, আপনারা এখানে থাকুন, আমি বলছি আপনি এই সাপ বাড়ি নিয়ে যাবেন না। তো সাপটাকে ছুঁয়েও দেখলো না, দেখতে পাচ্ছেন নিয়ে এসছে যে ওরা দেখেছেন ডাক্তার, কিন্তু বলে আমি একে ছোবও না, আমি কিছুই করবো না, আমি অফিসিয়ালসদের ফোন করছি। তখন ওই ফরেস্ট অফিসার্সরা এসছে, বেশ ঘন্টা দুয়েকের মধ্যে তারা এসছে, এসে তো প্রচণ্ড রেগে গেছে যে এই জিনিসটা আপনারা কোন সাহসে বাড়িতে অ্যাজ আ পেট রেখেছেন, আপনারা খুব ভালো করেই জানেন আপনারা কত বড় ইলিগাল কাজ করছেন, এবং এতদিন যে আপনারা রাখতে পেরেছেন এটা মানে আপনাদের 14 পুরুষের ভাগ্য, কেউ এটা জানতে পারেনি, তাই এখন আমরা নিতে বাধ্য এটাকে। তখন ওরা নিয়ে চলে আসে। মেয়েটা সে কি হাও হাও হাওয়া করে কান্না, যে না আমার অমুক কি নাম দিয়েছিল ভগবান জানে, সে তাকে নিয়ে যাচ্ছে, আমি কি করে থাকবো এটা। তো তখন মেয়েটার বাবা বোঝাচ্ছে, ওরে তুই আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট, ওই রকম একটা মারাত্মক জন্তু তোর সঙ্গে থাকবে আর আমরা নিশ্চিন্তে ওইখানে জয়পুরে থাকবো, এটা হয় না। তো ডাক্তারবাবু যা বলছেন এটা যদি সত্যি, মানে কি নিশ্চয়ই সত্যি, নাহলে ডাক্তারবাবু এইরকম করে উল্টোপাল্টা ভয় তো আর দেখাবেন না, তো নিয়ে যাক। এই ছিল ঘটনা। এরকম তোমরা শুনেছো কিনা আমি জানি না, আমি তো কোনোদিন শুনিনি, এই প্রথম শুনলাম, এবং এই ঘটনাটার বর্ণনা আমি নেটে পেয়েছি, সুতরাং আমি জানি না এটা সত্যি মিথ্যা না কীরকম, এটা বানানো গল্প আমি কিন্তু সত্যি জানি না, আমি বলতে পারবো না। কিন্তু আমার কাছে ভীষণ অদ্ভুত লেগেছিল গল্পটা, গল্প না ইনসিডেন্টটা একদম ভীষণ মানে কিরম যেন আমার লেগেছে বাবা, আমি অসহ্য লেগেছে আমার, সত্যি কথা বলতে। বাহ, সবাই এসছো, অনেকগুলো ইয়ে করেছে, রাগ তো করার প্রশ্নই ওঠে না। সুচরিতা আরে কই গেল, আরে বাবা রে কিচ্ছু দেরি হয়নি, সবাই এসছো, মলির আত্মা শান্তি পাওয়া দরকার ছিল, সত্যি তাই, হয়তো করেনি সেটা। এই বিশা তুই মার খাবি আমার কাছে, গায়ত্রী দেবী তুই কার সাথে কার তুলনা করছিস বলতো, অত সুন্দর একটা সুদীপটা, হ্যালো গীতা, এটা একটা ভালো সান্ত্বনা দিলি তুই রে, সত্যি
সুচরিতা বাঘের দুধে গন্ধ হবে কিনা আমি জানি না বাবু। বিশাল, হ্যাঁ রে, কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, খুব যন্ত্রণা। যাই হোক, আমি বহুদিন ধরে আসবো করে আমি কিছুতেই আর আসা হচ্ছে না, সেই জন্য আমি বললাম না, কি মেয়ে বলতে, অসহ্য মেয়ে, এরকম মেয়ে আমাদের দরকার নেই বাবা। আর তাছাড়া মা বাবাই তো মেয়েটাকে ওরকম বানিয়েছে। অন্যায় আবদার বলে আবদার, বাবাই নষ্টের গোড়া, ঠিক বলেছিস। পাইথনের সাইড পেল একদম একদম। এক মহিলা পাইথন পুষেছে, কিন্তু উনি বলেন যে সাপ তো মানুষ খায়, কিন্তু ও তো কিছু করে না। আমাকে তখন এক সাপ বিশারদ বলেন যে ও যে আপনাকে জড়িয়ে ঘুমায়, ও কিন্তু অ্যাকচুয়ালি মেপে দেয়। ওই দেখ, তার মানে এটা কিছু কিছু সত্যি নিশ্চয়। নিয়ম নেই তো ঘরে রাখার, ওই জন্যই তো বলছে যে আপনি কি করে এই জিনিসটা এতদিন রেখেছেন। পাখি বুড়ি কি বলে, ও খালি ওকে ছাড়তে হবে। আরে মজা, বিরক্ত করে মারছে তখন থেকে। পাখি বুড়ি না, ছুড়ো। হ্যাঁ, ওর হচ্ছে কি, যদি ফোন আসে বা আমি কথা বলি কোথাও, ওর হচ্ছে কি ওর সাথে কথা বলতে হবে, ও কাউকে বাদ দিয়ে হবে না। মিঠু না, চিকু ডাকছে, আমার মেয়েকে ডাকছে। মজো গল্প করে বড্ড কথা বলে রে, বড্ড কথা বলে। ইন্দু ভয়ঙ্কর সাহস বলিস, সাহস, এগুলোকে সাহস বলে, এগুলোকে বোকামি বলে। আমারও তোদের সবার মাঝে এসে আমার খুব ভালো লাগছে, খুব ভালো লেগেছে। প্রিয়, আরে আর বলিস না, যে চুটি আমি ডাক্তারদের সাথে প্রেম করেছি না, কি বলবো তোকে। এই আবার কি হলো? চুটিয়ে প্রেম করেছি ডাক্তারদের সাথে। এবার শোন, প্রিয় তো আসবে বলেইছে, প্রিয় তো এবার থেকে আবার আসবে নতুন করে। প্রিয়, তুই কিন্তু অনেক রেস্ট নিয়েছিস। হ্যাঁ, এবার গীতা আর তনু, এরা দুজনে কিন্তু অনেকদিন হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু সবার ইয়েগুলো লাইভ না দেখলেও আমি পরে কিন্তু শুনি। সুতরাং তোরা কিন্তু ভাবিস না যে আমি কিছু জানি না, যে তোরা আসছিস কি আসছিস না। গীতা, তুই ওই লৌকিক অলৌকিকে তুই কি সুন্দর গল্প বললি, এবার আমাদের কাছে আবার গল্প কর তোর জীবনের কি মজার সব ঘটনা। বাপরে, কি সাহসী রে তুই। তনু, হচ্ছেটা কি? কবে আসবে মা? তনুকে আসতে হবে। প্রেমের গল্প আর বলিস না রে, এই ডাক্তারগুলো তো তেমন, আন্টি সব তো বাচ্চা ছেলে, সব বাচ্চা ছেলে। আরে প্রিয়, এরম বলিস না। আমি ওদের জ্বালিয়ে মেরেছি তো। 11 দিন ধরে যদি আমি ওখানে বসে থাকি আইসিইউতে, তাহলে কোন ডাক্তার আমার কাছ থেকে ছাড় পাবে বলতো? সমানে বিরক্ত করে গেছি। আর আমি তো শুয়ে আছি, এদিকে নল, ওদিকে পিন, এই সমস্ত দিয়ে। ভীষণ হ্যান্ডসাম ছিল, বাচ্চা ছেলে তো। প্রেমের গল্প নেক্সট বার প্রেমের গল্প বলবো। হ্যাঁ, কারণ এখন আমার ওই ওষুধের সময় হয়ে যাচ্ছে তো। আমি আর গল্প আমার কাছে আছে স্টকে, আমি রেখেছি এই কদিন বানিয়ে, শুনে এদিক ওদিক থেকে জোগাড় করে রেখেছি। আমি অবশ্যই তাড়াতাড়ি আসবো নেক্সট এসে। আগে তোমরা সবাই এসো। সুচরিতা, তুই আসিস না কেন রে? দেখ তো, প্রিয় আসে, গীতাদি আসে, তনুদি আসে, সবাই আসে, তুইও তো আসতে পারিস রে। প্লিজ আয়, সবাই মিলে আয়, খুব ভালো লাগবে। কটা সেলফি প্রচুর দিয়েছি, কিন্তু জানিস আমার একটা দুঃখ থেকে গেছে, যে আমি তখন লিপস্টিকও পরিনি, কাজলও পরিনি, টিপও পরিনি। এই দুঃখ আমার থেকে গেছে। কিন্তু আমার ডাক্তারগুলোকে বলছি, 1 मिनट रुकिए, मुझे पहले सज धज के लेने दीजिए।
आंटी आपको सजने का कोई जरूरत नहीं है, हम आपको आप पेशेंट हो, पेशेंट भाव आना चाहिए आपका चेहरे में। আর পেশেন্ট ভাব, আমি তো নিজে মরছি। না রে, প্রেম কথা না। এই সুচরিতা, তুই প্রচুর গল্প শুনেছিস, সেই গল্পগুলো বলবি প্রিয়। না রে, বিশ্বাস কর, তোর বরকে পেলে তোর বরের সাথেও প্রেম করতাম হয়তো, বিশার বরকে পেলে বিশার বরের সাথেও প্রেম করতাম, ডাক্তার পেলেই হলো। না রে, এমনি বলছি। বাজে কেটেছে আমার গত কয়েকদিন। না, আমি মানি না, প্রেম ছাড়া জীবনে অসম্ভব, ওটা জীবনই না, প্রেম ছাড়া জীবনই না। बेमतलब की जिंदगी बेमतलब एकदम। अच्छा এটা শোন, আচ্ছা তোদেরকে একটা হাসির গল্প বলি। গীতা, একটা হাসির কথা বলিনি। হ্যাঁ পাঠিয়ে দে, নো প্রবলেম। তোর প্রবলেম না থাকলে আমার তো কোনো প্রবলেম নেই। শোন একটা গোপাল ভাঁড়ের গল্প শোন। কি? দিয়ে দে, কবে কোথা থেকে আনতে হবে বলে দে, আমি পিক আপ করে নিয়ে আসবো। সব এখন শোন, এখন আমাদের যা বয়সটা, সব যে যার মতো পরকিয়া করে ফেল, যা শখ আছে সব পূরণ করে ফেল। আমার তো পরকিয়া শখ আছে, তো সেটা নিয়ে হচ্ছে না, কেউ ইচ্ছে না, তাই জন্য আমি এখন সেটার চেষ্টা করছি। আচ্ছা যাই হোক, শোন, তোর একটা গোপাল ভাঁড়ের গল্প শোন। গোপাল ভাঁড় তো রাজা কৃষ্ণচন্দ্র ছিল না? কৃষ্ণচন্দ্র বোধ হয়, হ্যাঁ কৃষ্ণচন্দ্রই ছিল। ওনার আসরের ভার ছিল গোপাল ভাঁড়। তো একদিন রাজা কৃষ্ণচন্দ্র বলছেন যে, জানো গোপাল, আমি একটা, ও কি থামবে না নাকি? আমাকে কথা বলতে দিচ্ছে না পর্যন্ত, খুলে দিয়েছি তাও আসে না। তা বলে, প্রিয় তুই দাঁড়া। তো যাক শোন, তো আমি একটা দেখেছি, তুই কার সাথে প্রেম করবি, তোকে দেখে সবাই প্রেমে এমনি পড়ে যাবে। তোকে তো সুচরিতা, তুই চুপচাপ থাক, তোকে পড়তে হবে না, বাকিরা পড়ে যাবে লাইন দিয়ে। তুই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখিস শুধু। কর না, ফ্যানটা একটু চালিয়ে দে, গরম লাগছে ভীষণ। তো তারপরে আমি একটা দারুণ স্বপ্ন দেখেছি। রাজা বলছে তখন গোপালকে, গোপাল বলছে, কি স্বপ্ন মহারাজ শুনি? আমি দেখেছি যে আমরা একটা আলের ওপর দিয়ে আসছি, আলের একদিকে হচ্ছে ক্ষীরের পুকুর, আর অন্য পাশে ডান দিকে হচ্ছে ক্ষীরের পুকুর, বাঁ দিকে হচ্ছে নোংরা বিষ্ঠা। ইস, তুই থাম না, গল্পটা বলছি, শেষ করতে দে আগে। তখন বলছে, রাজা বলছেন যে, তুমি আর আমরা দুজনেই ওই আলের ওপর দিয়ে আসছি। আস্তে আস্তে এমন কাণ্ড হয়েছে, পা স্লিপ করে আমি পড়ে গেছি ক্ষীরের পুকুরে, আর তুমি পড়ে গেছো নোংরার পুকুরে। তখন বলছে, গোপাল বলছে, আরে আমিও একই স্বপ্ন দেখেছি, কিন্তু একটা ছোটখাটো তফাৎ আছে। কি তফাৎ? সেটা হচ্ছে যে আমি দেখেছি আপনি ক্ষীরের ওখানে পড়েছেন, আমি নোংরাতে পড়েছি, কিন্তু আমি তারপরে এটাও দেখেছি যে আপনি আমার গা চেটে চেটে খাচ্ছেন, আর আমি আপনার গা চেটে চেটে ক্ষীর খাচ্ছি। বুঝতে পারছিস? এই হচ্ছিল আমাদের গোপাল ভাঁড়ের গল্প। যাকে ও একটা ছোটবেলায় এগুলো প্রচুর শুনেছি, তোরাও শুনেছিস নিশ্চয়ই। এবার চলি রে, হ্যাঁ, টাটা, বাই বাই। পড়বে সুচরিতা, দুঃখ করিস না, যখন পড়বে না তখন আর সামলাতে পারবি না। সব পড়বে, সবাই পড়বে, দেখিস। আচ্ছা, সবাই ভালো থাকিস, খুব ভালো থাকিস সবাই। সবাইকে পেয়ে সবার মাঝখানে আমার খুব ভালো লাগলো, ভীষণ আনন্দ হলো অনেকদিন পরে। আচ্ছা, আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, টাটা। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.